নমস্কার সবাইকে। চলে এসেছি হরগরি বাইস হোটেলের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন, যেহেতু আর্য স্যার এখানে অবৈধ জিনিসগুলো পাচার হচ্ছে কিনা সেটাই খুঁজতে এসেছেন। আর্য স্যার বলে যে এখানেই আজকে হরগরি বাইস হোটেল থেকেই অপরাধের গন্ধটা আমি পাচ্ছি। এরপর রুদ্র বলে, আপনি ভুলে গেছেন যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আর আপনি কার সামনে কথাগুলো বলছেন। আপনি গুরুমার সামনে আছেন। এরপর আর্য স্যার বলেন, হ্যাঁ সে তো আমি জানি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া তো আমি কিছু বলবো না। এরপর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই আপনারা সার্চ করবেন, তাহলে আপনারা সার্চ করে দেখুন যদি কিছু পান কিনা। আর যদি আপনারা কোনো প্রমাণ না করতে পারেন তাহলে এই রকির থেকে কিন্তু খারাপ আর কেউ হবে না। এরপর গৌরী এটি ভাবতে লাগে যে রুদ্র এত সহজে তো সব জায়গায় প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে রাখবে না, নিশ্চয়ই ও অন্য কিছু একটা ভাবছে। এরপর গৌরীর নজর যায় গুরুমার প্রসাদের থালার দিকে। তখন এটাই ভাবে যে প্রসাদের থালার মধ্যে কিছু নয় তো, এখান থেকেই তো পাচার করার কথা ছিল। এরপর আর্য স্যারকে ইশারায় বলে যে হয়তো গুরুমার থালার মধ্যে কিছু একটা রয়েছে। এরপর আর্য স্যার বলেন যে আচ্ছা ঠিক আছে, আমরা ছানবিন করেই যাচ্ছি। তবে জানেন তো কি, অপরাধীদের না 100টা রাস্তা থাকে, কিন্তু তারা ভুলে যায় যে 101-এ আমরা দাঁড়িয়ে থাকি, মানে পুলিশরা সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর আর্য স্যার চলে যায় গুরুমায়ের কাছে, বলে যে গুরুমা আমিও আপনার প্রসাদ একটু নিই। এরপর তিলগুলো নিয়ে আর্য স্যার টুকরো টুকরো করে ভেঙে দেখে দেখে যে ওর মধ্যে তো কিছুই নেই। এরপর গৌরী এটাই ভাবতে লাগে যে এটা কি হলো, রুদ্র তাহলে কি করতে চাইছে। এরপর রুদ্র গিয়ে বলে যে কি হলো স্যার, আপনি প্রসাদটাও খেলেন না নাকি এর মধ্যেও কিছু অবৈধিক জিনিসপত্র খুঁজছিলেন? রুদ্র হাসাহাসি করতে লাগে। এরপর আর্য স্যারের ফোর্স আসে এবং আর্য স্যার সবাইকে কমান্ড করে যে তোমরা খুব ভালো করে ছানবিন করো, দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা। আর আর্য স্যার নিজেও সব দিকটা ছানবিন করতে লাগে। এইদিকে গুরুমা রুদ্রকে বলে যে আচ্ছা বেটা, পুলিশ এখানে কি করে আসলো আর এরাই বা খবরটা কি করে পেল? এরপর রুদ্র বলে যে আমার তো অনেকের উপরই সন্দেহ আছে, কিন্তু এখন কিছু বলা যাচ্ছে না, এটাই তো হওয়ার কথা ছিল মা। আর যাকে আমি খুঁজে পাবো, যেদিন পাবো তাকে আমি ছেড়ে দেব না। এরপর আর্য স্যারের ফোর্সরা এসে বলেন যে স্যার এখানে তো কিছুই পাওয়া গেল না। এরপর গৌরী বলে যে এটা কি করে সম্ভব? আর্য স্যার বলেন যে আপনারা সব দিকটা ঠিকঠাক করে দেখেছেন তো? এরপর পুলিশরা বলে যে হ্যাঁ স্যার, আমরা সব জায়গাটাই ঠিক করে ছানবিন করেছি। এরপর গুরুমা রুদ্রকে বলে যে বেটা, খদ্দেরদের সামনে আমাদের অনেক অপমান হয়েছে, আমি আর এইসব সহ্য করতে পারছি না, এদেরকে বল এখান থেকে এক্ষুনি চলে যেতে। এরপর আর্য স্যার বলেন যে আপনাদেরকে বলতে হবে না, আমরা এমনিও চলে যাচ্ছি। এরপর রুদ্র বলে দাঁড়ান দাঁড়ান, চলে যাবেন মানেটা কি? আপনারা তো এখানে ছানবিন করতে এসেছিলেন, আর যেহেতু হরগরি পাইস হোটেলেই ছানবিন করতে এসেছিলেন, তাহলে এই জায়গাটা সার্চ করবেন না? এরপর আর্য স্যার বলে যে আমি জানি রকি ভাই, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো আর অপমান করতে চাইছো, কিন্তু সবার সামনে যখন বললে আমাকে তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেই হবে। এরপর আর্য স্যার তাদের ফোর্সদেরকে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনারা সার্চ করুন। এরপর রুদ্র বলে যে এই হোটেলটা আমাদের ঠিকই, কিন্তু এটা চালায় এখানে এই মেয়েটা আর এই বুড়ো লোকটা প্রভাকর। আর আমরা তো এটাও জানি না যে এই মেয়েটার নাম কি, কদিন আগে এসেছে। এরপর তাদের ব্যাগগুলো সার্চ করা হয়, তখন তাদের ব্যাগগুলোর মধ্য থেকে কিছু একটা সাদা প্যাকেট পাওয়া যায়, যেগুলো কিনা রুদ্র লুকানোর চেষ্টা করছিল এই হরগরি পাইস হোটেলে। এরপর এইসব দেখে গৌরীও অবাক হয়ে যায় যে রুদ্র আমাকে এইভাবে প্যাচে ফেলবে, আমি সেটা কখনোই ভাবতে পারিনি, কিন্তু এরা তো কোনো দোষও করেনি। এরপর সেখানকার আশা বলতে লাগে যে বিশ্বাস করুন, আমি জানি না এইসব আমার ব্যাগে কোত্থেকে এসছে, বিশ্বাস করুন পুলিশ বাবু। তখনই দেখা যায় যে রুদ্র ভাবতে লাগে যে গত রাতে সে নিজেই ওর হাতে তাদের ব্যাগগুলোর মধ্যে এই জিনিসগুলো রেখে দিয়েছিল। এরপর রুদ্র আর্য স্যারকে বলে, কি হলো স্যার, আপনি যেটা খুঁজতে এসেছেন সেটা পেলেন তো? এখন প্রমাণও আপনার সামনে আছে, তা এদেরকে ধরে নিয়ে যান। এরপর গৌরী বলে যে স্যার আপনি কি সত্যি এদেরকে ধরে নিয়ে যাবেন? তখন আর্য স্যারও আর কিছু বলতে পারে না, বলে যে হ্যাঁ, প্রমাণ যখন পেলাম আর তাহলে তো ওদেরকে জেলে যেতেই হবে। এরপর গৌরীও ভাবতে লাগে যে প্রভাকর জেঠু তো কিছু করেনি, কিন্তু বিনা দোষে প্রভাকর জেঠুকে এখন জেল খাটতে হবে, আমি এখন কি করব? গৌরীও আর কিছু করতে পারলো না, আর না তাদেরকে আটকাতে পারলো। এরপর আর্য স্যারও সেখান থেকে চলে যায়। পুলিশরা সেখান থেকে চলে যাওয়ার পর দামিনী বলে যে নে, এখন তো সবাই চলে গেছে বেটা, নাটকটা তাহলে শেষ হলো, চল আমরাও আমাদের বাকি কাজে চলে যাই।
এরপর এইদিকে দেখা যায় যে গৌরী এখানে ফুটফুটিয়ে কাঁদতে লাগে। এরপর গৌরী বলে যে আমি তোমাদেরকে যে করে হোক সেখান থেকে ছাড়িয়ে আনবই। এরপর দেখা যায় যে এইদিকে দামিনী বলতে লাগে যে পুলিশ যখন একবার ওই হোটেলে এই অবৈধ জিনিস পেয়েছে তার মানে ওরা বারবার আসবে, আর ওরা তো আমাকে হাত লাগাতেও পারবে না, কিন্তু যতদিন না ওই হোটেলটা খোলা থাকবে তারা বারবার আসার চেষ্টা করবে। তাই আমি ভাবছি যে এই হোটেলটা বন্ধ থাকুক। তখন রুদ্র বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছ মা, এই হোটেলটা বন্ধই থাক। তখন হঠাৎ করেই সেখানে গৌরী আসে। গৌরী এসে বলে যে না, এই হোটেলটা বন্ধ হবে না। এরপর অবিনাশ মামা বলে এই দেখেছো, এই মেয়েটা আবারও এখানে উড়ে এসে বসে গেছে, সবকিছুতে এই মেয়েটার বাড়াবাড়ি, তুমি এই পারিবারিক বিষয়ে আবার কথা বলছো। এরপর গৌরী বলে দেখুন গুরুমা, আমি আপনাকে বলছি এই হোটেলটা তো অনেক বছর পুরনো, 100 বছরের পুরনো একটা হোটেল, আর এই পাড়ার এই হরডরগুড়ি হোটেলটাই হচ্ছে এখানকার পরিচয়। আর আপনারা কত লোকজনদেরকে খাওয়ান বলুন তো, সবার মুখে অন্ন তুলে দিন, আর প্রত্যেকের তো আশীর্বাদ রয়েছে আপনার উপর। এরপর রুদ্র বলে যে এই আশীর্বাদ আর এই পুণ্যের জন্যই তো এতদিন এই হোটেলটা খোলা ছিল। এরপর গৌরী বলে যে আপনি কি চাইবেন নিজের ইচ্ছে থেকে এতগুলো লোকজনদের আশীর্বাদ আর পুণ্যটা নিচে থেকে শেষ করতে? এরপর রুদ্র বলে যে দেখো হিমানি, এইসব ঠিক আছে, কিন্তু যারা এই হোটেলটা চালাতো, এই প্রভাকর লোকটা যে এরকম ভাবে বেইমানি করবে সেটা তো আমরা জানতাম না। এখন সবকিছু তো ওই করতো, রান্না থেকে শুরু করে, আর এত কিছু কে করবে? এরপর গৌরী বলে যে আচ্ছা আপনি আমাকে সত্যি করে বলুন তো, আপনি আমাকে একটুখানি হলেও বিশ্বাস করেন কিনা, সত্যি করে বলবেন। এরপর এই কথাটা শুনে রুদ্র হাসতে লাগে, বলে যে আমি তোমাকে যদি ভরসা না করতাম তাহলে হয়তো তুমি এখান থেকে চলে যেতে, না হলে হয়তো তুমি মরে যেতে। ভরসা করি বলে তুমি এখনো আজকে এখানে দাঁড়িয়ে আছো। এরপর গৌরী বলে তাহলে আমার উপর আরেকবার ভরসা করে দেখুন, আর হরগৌরী পাইস হোটেলটা আমি চালাবো। তখন রুদ্র বলে যে তুমি চালাবে, কিন্তু আমি তো বললাম যে এখানে আর নতুন কাউকে আমরা ভরসা করতে পারছি না, তাই নতুন কাউকে আমরা কাজটা দিতে পারবো না। গৌরী বলে যে আমি সবকিছু করব। তখন রুদ্র বলে যে তুমি একা সবটা কি করে সামলাবে? এরপর গৌরী গুরুমাকে বলে যে আপনি আমার উপর ভরসা করেই দেখুন না আমি সবটা পারি কিনা, আমি একাই সবকিছু করব। হিসেব থেকে শুরু করে রান্না, সবাইকে খাবার দেওয়া, আমি সবকিছুই পরিষ্কার করা থেকে শুরু করে আমি একাই সবটা সামলে নেব। আপনারা শুধু একবার আমার উপর হরগৌরী পাইস হোটেলের দায়িত্বটা দিন, ওটা চালানোর জন্য আমাকে পারমিশনটা দিন। এরপর গুরুমা বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দায়িত্বটা দিচ্ছি, কিন্তু শুধুমাত্র 7 দিনের জন্য। 7 দিনের জন্য তুমি যদি একা সবকিছু না সামলাতে পারো তাহলে তুমি আমাকে 7 দিন পর আমাকে এই চাবিটা ফিরিয়ে দেবে। এরপর এই চাবিটা নিয়ে গৌরী মনে মনে ভাবতে লাগে যে 7 দিন কেন, 7 জন্মেও আমি এই হোটেলটা বন্ধ হতে দেব না। এই হোটেলটা আমার বাবা শঙ্কর ঘোষ আর আমার মা ঐশানী ঘোষের স্বপ্ন ছিল, এই স্বপ্নটা তো আমি এত তাড়াতাড়ি শেষ হতে দিতে পারি না। আমার জীবন থেকেও এই হোটেলটা বেশি দামি। পরের দিন সকালে দেখা যায় যে গৌরী হোটেলটাকে আবার নতুন করে সাজিয়ে তোলে। সে নিজের মতো করে হোটেলটা নিজের হাতে করেই সাজায়, আর সে রান্নাটাও বসিয়ে দেয়। আর রান্না করতে করতে এদিকে দুজন লোক আসে। দুজন লোকই হোটেলের এত সুন্দর পরিবেশ দেখে খুবই খুশি হয়, এবং গৌরী ভাবে যে খদ্দেররা এক্ষুনি চলে এসেছে। বলে যে আপনারা চলে এসেছেন, বসুন আর একটুখানি অপেক্ষা করুন। এরপর সেই দুজন বয়স্ক লোক বলে যে না না, আমরা তো শুনেছিলাম যে কালকে এখানে নাকি কোনো একটা ঝামেলা হয়েছিল, পুলিশও এসেছে, আর তখনই শোনা গেল যে হোটেলটা নাকি বন্ধ হয়ে গেছে। এরপর গৌরী বলে যে না, হরগৌরী পাইস হোটেল হচ্ছে শঙ্করের ঘোষের হাত দিয়ে এই হোটেলটার পরিচয় হলো। এই হোটেলটা ওনার হাত দিয়ে শুরু হয়েছে, এই হোটেলটা কখনোই বন্ধ হবে না। এরপর গৌরী বলে মনে মনে যে আমি থাকতে এই হোটেলটা বন্ধ হতে দেওয়া যাবে না, যতদিন আমি জীবিত আছি এই হোটেলটাও থাকবে। আর এইদিকে দেখা যায় যে অবিনাশ মামা কয়েকজন গুন্ডাদেরকে বলে টাকা দিয়ে যে তোরা আজকে হোটেলে যাবি, একটা মেয়ে নাকি একাই সবটা সামলাবে, তোরা হোটেলে গিয়ে এমন ঝামেলা করবি যেন হোটেলটা আজকের মধ্যেই বন্ধ হয়ে যায়। এরপর সব খদ্দেরদের সাথে ওই বদমাশ গুন্ডাগুলো সেখানে চলে যায়, এবং সেখানে গিয়ে হইচই হাল্লা হুল্লোড় করা শুরু করে দেয়, যে বলে এক্ষুনি খাবার চাই, আর বাকি লোকজন কোথায়, অর্ডার নেওয়ার জন্য লোকজন নেই নাকি, চলো চলো তাড়াতাড়ি খাবার দাও, এরকম ভাবে চেঁচামেচি করতে লাগে। গৌরী বলে যে আপনারা একটু ধৈর্য ধরুন, একটু হয়েই এসেছে, আমি এক্ষুনি খাবার দিচ্ছি।
এরপর সে লোকজনরা বলে যে কখন থেকে এই একই কথা বলে যাচ্ছেন, টাকা দিয়ে খাবার খাবো আবার বলছেন যে অপেক্ষা করতে, আর যদি না পারেন চালাতে তাহলে হোটেলটা বন্ধ করে দিন না। এরপর সেখানে যারা ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন বলছেন যে মশাই, আপনাদের যদি এতই তাড়া থাকে তাহলে বাড়ি থেকে খেয়ে বেরোতে পারেন না, না হলে আপনারা কোনো অন্য একটা ফাঁকা হোটেলে চলে যান, এখানে খামাখা ঝামেলা করবেন না। এরপর বাড়ি থেকেই দামিনী শুনতে পাচ্ছিল যে হোটেলে কিছু একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে। তখন তারা সবাই বলে যে আচ্ছা হোটেলে কি হচ্ছে। তখন অবিনাশ মামা এসে বলে যে সেটা তো হওয়ারই কথা, নিশ্চয় ওই মেয়েটা কোনো গন্ডগোল পাকিয়েছে, তার জন্য এত চিৎকার হচ্ছে। এরপর তারা সবাই হোটেলে চলে যায়। হোটেলে গিয়ে যখন যায় তখন সেই গুন্ডারা বলে যে দেখো রকি ভাই, সেদিন তো এসেছিলাম, একটা বুড়ো লোক ছিল, তাও চলে গিয়েছিল, কিন্তু আজকে এই মেয়েটা তো খুব ঝামেলা করছে, কখন থেকে বসিয়ে রেখেছে আর খাবার দিচ্ছে না। এরপর গৌরী বলে আমি তো আপনাদেরকে একবারও বলিনি যে আমি আপনাদেরকে খাবার দিচ্ছি না, তখন থেকে আপনারা সেই একই কথা বলে যাচ্ছেন, আমি একটু বসতে বলেছি আর আপনারা এরকম করছেন। এরপর সেই গুন্ডারা বলে রকি ভাই, যদি হোটেলটা নাই চালাতে পারেন তাহলে হোটেলটা বন্ধই করে দিন, আর আপনার হোটেলে এরকম ভাবে এসে বসে থাকতে হবে সেটা ভাবিনি। এরপর রুদ্র বলে যে আপনি একা কি করে সবাইকে খাবার দেবেন। এরপর গৌরী বলে যে কে বলেছে আপনাকে যে আমি একা সবাইকে খাবার দেব। আর এখানে আজকের পর্বটি শেষ হয়।